কিছু কিছু সময় জীবনে ফিরে দেখতে ভালো লাগে। সেই ফিরে দেখতে আজ এমন একজন মানুষের কাছে এসে পৌঁছলাম আমরা, তিনি আকাশ দেখতে ভালোবাসেন। আমাদের প্রথম জীবন খুব কষ্টের, ভীষণ কষ্টের। ক্ষোভের অনুভবে ক্ষতি নেই, কারণ সেটা ব্যক্তিগত, কিন্তু তার প্রকাশে লজ্জা, কারণ সেটা সর্বজনীন। Man cannot live upon bread alone. তো মনের খাদ্যটা মেটাতেন কি করে? সংবাদ যেগুলো হয় সেগুলো তো স্ট্রিট কর্নার হয় এখন। এখন এরা বসেন ওই রাজনৈতিক লোকদের নিয়ে, তারা স্ট্রিট কর্নার করেন ওখানে বসে। জিৎ, মিঠুন চক্রবর্তী আর যিশু যদি কোনো জায়গায় এক জায়গায় থাকে, সেই সময় দেখেছিলাম, তাহলে সেই জায়গায় মানে চূড়ান্ত পর্যায়ে হইচই হয়ে যাবে। কিন্তু সেদিন ছিল, আজ থেকে 60 বছর আগে হয়তো ছিল, গিরিশবাবুর আমলে অবশ্যই ছিল। মহিলাদের তো কোনো মূল্যই ছিল না। আমি নাগেরবাজার থেকে একদম স্ট্রেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে লেট না হয়, আর ও একেবারে ফিট ফাট হয়ে এসি চালিয়ে, ডাবল এসি চালিয়ে ঘরে বসে আছে। আমার চাহিদা খুব সামান্য, প্রয়োজন তার চাইতেও কম। দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীল। তার জীবনের প্রচুর অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো নিয়েই আজকে বেশ কিছুটা সময় আমরা আড্ডা মারবো তার সঙ্গে। আসুন। দাও শৌর্য, দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ হে সর্বশক্তিমান। নমস্কার, সিটি সিনেমায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি যেখানে বসে আছি সেখানে সত্যি সত্যি কথা বলতে গিয়ে আমার কথা না বাদ মানছে, মানে কোথাও গিয়ে গলার কাছে জমাট বেঁধে আসছে। এই কারণ আমি আজকে যার বাড়িতে এসেছি তিনি একজন প্রণম্য মানুষ। কেন বলছি কথার মাধ্যমে বুঝতে পারবে। এবং তিনি একজন প্রকৃত বন্ধু মানুষ। আমি বন্ধু মানে কিন্তু সমবয়সী মানুষের কথা বললাম না, আমি বললাম যে সঙ্গে থাকলে আমার আধ্যাত্মিক চেতনার উন্নতি হয়, সেই এমন একজন মানুষকে আজকে পেয়েছি, শ্যামল দত্ত। আমাদের সকলের তিনি পরিচিত মুখ, এবং আজকে আরো অন্যভাবে জানবো বলে একেবারে স্টুডিও ছেড়ে কিন্তু তার বাড়িতে এসেছি। এবং বাড়িটা যদি একটু পরে যখন আপনাদের ঘুরিয়ে দেখাবো, সেই সময় আপনারা কিন্তু দেখতে পাবেন যে সত্যি সত্যি তার সেই ব্যাপ্তিটা, সেই শুরুটা ঠিক সেই শিকড়ের কাছে, তার জন্যই এখনো তিনি মাটির কাছাকাছি। চলুন আর আমি কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাই। আপনাকে প্রথমে স্বাগত, নমস্কার। জিজ্ঞেস করবো কেমন আছেন? আশা করি আনন্দে আছেন। ভালো আছি, তোমাকেও ভালো থাকার কথা বলছি, তুমিও ভালো থাকো। তোমার সাথে কিছুক্ষণ আগে যতটুকু কথা হলো আমার খুব ভালো লাগলো। তোমাকে, তোমার কথাও খুব ভালো, তুমি জানো। হ্যাঁ, আচ্ছা জিজ্ঞেস করি, আপনি তো মাটির মানুষ, আক্ষরিক অর্থে মাটির কাছাকাছি। যদি ওই মাটি থেকে কিভাবে মাটির গন্ধ গায়ে মেখে, মাটির ধুলো গায়ে মেখে আলপথ দিয়ে দৌড়তে দৌড়তে জীবনটা শুরু করলেন, একটু বলেন। আমার শুরুটা, আমার যেটুকু শিক্ষা এই জায়গায় আসার, সেটা আমার বাবা আমাকে, মায়ের কথা অন্যভাবে বলবো, বাবার কাছ থেকে আমি ছোট ছোট কিছু জিনিস পেয়েছিলাম। বাবা একটা কথা বলেছিলেন যে জীবনে সৎভাবে যদি চলতে পারো তাহলে সময় লাগবে, কিন্তু বেঁচে থাকবে দীর্ঘদিন মানুষের মধ্যে। আর অসৎ পথে যদি চলো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, কিন্তু বেঁচে থাকবে না। এই শিক্ষাটা আমার ছোটোবেলা থেকে মনের মধ্যে এমনভাবে গেঁথেছিল যে আমি সবসময় চেষ্টা করেছি যে সহজভাবে, সরলভাবে, খুব আড়ম্বরহীনভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়ার। উত্তম কুমারের একটা সংলাপ এই মুহূর্তে মনে পড়ছে, দুই পৃথিবীতে তিনি বলেছিলেন, আমার চাহিদা খুব সামান্য, প্রয়োজন তার চাইতেও কম। এর চাইতে বড় কথা আর হতেই পারে না। তো সেই কথাটাও মনের মধ্যে আমি পুষে রাখি, যার জন্য আমি খুব সাধারণভাবে চলার চেষ্টা করি। এবং আমি তো সাধারণ বটেই,
এবং আমি চলার চেষ্টাটাও খুব সাধারণভাবে। আমার এটা না হলে চলবে না, ওটা না হলে চলবে না, আমি কোনোদিনও মনে করি না। আর মনে করি ঈশ্বর আমাকে যা দিয়েছেন সেটা যথেষ্ট, সেটাকে আমি পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই। আরও একটা বিশ্বাস, সেটা হয়তো তুমি বলবে আধ্যাত্মিক বিশ্বাসই বলবো, যা তোমার নেই কেউ তা তোমাকে এনে দিতে পারবে না, যা তোমার আছে কেউ তা আটকাতে পারবে না, কেড়ে নিতে পারবে। তাহলে কম্প্রোমাইজ কেন? তাহলে যা তোমার মনের মধ্যে অবরুদ্ধ রেখে তুমি বলতে পারছো না, সেটাকে না বলার চেষ্টা কেন? তাহলে সেটাকে খোলাখুলি বলে দেওয়াই উচিত তোমার মনের মধ্যে যেতে হবে, তাহলে তো মানসিক যন্ত্রণায় পড়ে যাবে। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, ক্ষোভের অনুভবে ক্ষতি নেই, কারণ সেটা ব্যক্তিগত, কিন্তু তার প্রকাশে লজ্জা, কারণ সেটা সর্বজনীন। তোমার কোনো কারণে তোমার মনের মধ্যে একটা ক্ষোভ এলো, তুমি সেটাকে পুষে রাখলে, সহ্য করলে, সেটা একরকম, কিন্তু যেই তুমি গড়গড় করে বলে দিলে আর 5টা লোক শুনলো, তখন সেটা লজ্জার। যার জন্যে, কিন্তু যদিও তিনিও সেটা পারেননি, আমরাও সেটা পারি না, সেই চেষ্টাটা শুধুমাত্র করা ছাড়া আর কিছু নেই, মনে রাখা ছাড়া আর কিছু নেই, কারণ আমাদের তো অনেক দিয়েছেন তিনি। এটুকু। আচ্ছা, গুরুদেবের কথায় তো আসবেই, তার আগে আপনার মহাগুরুর কথায় আসি। আপনার বাবা এবং মা বললেন তাদের কথা, একটু যদি তাদের নাম পরিচয় দিয়ে তারা কিভাবে আপনাকে দিগদর্শন করালেন? আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার বাবার বয়স 58 বছর, আমার উপরে 5 দিদি। তো আমার বন্ধুবান্ধবরা, বাবার বন্ধুবান্ধবরা, এটা বড়দির মুখে শোনা, বাবার বন্ধুবান্ধবরা বলেছিলেন, খুব খুশি হয়েছিলেন 5 মেয়ের পরে সন্তান। আর তখনকার দিনে তো পুত্র সন্তানের একটা চাহিদা সব সংসারেই ছিল, আজকের দিনে অতটা নেই। তো বাবা তাদেরকে বলেছিলেন, শীত অন্তে শাল গায়ে দিলাম। আচ্ছা, এই কথাটা আমার খুব ভালো মনে আছে, বড়দি বেশ বলেছিলেন বলে। তো সেই বাবার ছোট করে যেটা পরিচয়, বাবা ভীষণ কালচারাল দিক দিয়ে নিজেকে উন্নত করেছিলেন। আচ্ছা, বাবা মেঘনাদ বধ কাব্য আমার প্রথম বাবার মুখে শোনা, গড়গড় করে বলতে পারতেন। আমি মাইকেলকে প্রথম ভালোবাসি বাবার কাছ থেকে। মানে আপনি ওই জায়গাটা এখনো তাহলে বলতে পারেন? একদম। আমি ওই সম্মুখ সমরে পড়ি বীর চুনমণি বীর বাহু চলি, জবে গেলা জম্পুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধির আগবাড়ি। এতক্ষণে অরিন্দম কহিলা। আমি ভালো করে বুঝতে পারতাম না, বাবাকে বললাম, বাবা তখন এক একটা করে বুঝিয়ে দিল। তারপর থেকে আমার মাইকেলের প্রতি আমার ভালোবাসা জন্মালো। সেকেন্ড ভালোবাসা এলো নজরুলে। নজরুলে এলো কেন? বাবা ছিলেন আকাশবাণী কলকাতায় অডিশন দিতে গিয়েছিলেন গানের, বাবা খুব ভালো গান গাইতেন, সেখানে কাজী নজরুল ইসলাম তখন দায়িত্বে আছেন। তার সাথে একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে গেল বাবার, এবং 5 বছর, বাবা তখন মিনার্ভা থিয়েটারে অভিনয় করছেন, 5 বছর ধরে নজরুলের সাথে গড়ের মাঠে যাওয়া, নজরুল তখন গাড়ি কিনেছেন, করা একটা দারুণ রকম ব্যাপার। এই নজরুলের প্রতি আমার ভালোবাসা জন্মালো, এবং তখন সব্যসাচীর কণ্ঠে বলবীর বল উন্নত মম শির শুনছি দারুণভাবে, তখন নজরুল পড়তে শুরু করে দিলাম। হ্যাঁ, মাইকেল থেকে আমি নজরুলে শিফট করে, মাইকেল মোটামুটি শেষ করে নজরুলে শিফট করলাম। নজরুলে শিফট করে আমি রবীন্দ্রনাথের খোঁজ পেলাম, কারণ নজরুল গুরুদেব বলতেন। ব্যাস, রবীন্দ্রনাথে যখন ঢুকলাম তখন দেখলাম এটা মহাসমুদ্র, এখান থেকে আর বেরোনোর রাস্তা নেই। সেখান থেকে আমি রবীন্দ্রনাথ, আমার আপনার কথা থেকেই বলি যে নজরুল পড়তে পড়তে বোধহয় আপনার সেই উপলব্ধি হলো ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত। একদম একদম একদম। এবং বলে আয়রে ছুটে আয়রে তরা হেতাম নাই। এবং নজরুল পড়তে গিয়ে আমি দেখলাম রবীন্দ্রনাথের প্রতি কি শ্রদ্ধা তার। তখন আমার মনে হলো, যে মানুষ এত বড় প্রতিভাবান মানুষ, যাকে শ্রদ্ধা করছেন তিনি কি না জানি বড়। তখন আমি রবীন্দ্রনাথে ঢুকিনি। আমি যখন রবীন্দ্রনাথে ঢুকলাম তখন দেখলাম সত্যিই তো এই তো বিশাল মহাসমুদ্র। সেই থেকে রবীন্দ্রনাথের মধ্যে আমি একেবারে ভীষণভাবে ডুবে আছি, সোজাসুজি কথা। এবং পাশাপাশি নজরুলেও, একদম নজরুলেও আছি। মাইকেল তো আমার আছেই। ওই যে বললাম আমি এখনো পর্যন্ত ওই মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গ পুরোপুরি মুখস্থ, এবং ওই বাবার মুখ দিয়েই গড়গড় করে শুনতাম যে অগ্রসরী রক্ষরাজ কহিলা কাতরে ছিল আশা, যখন ইন্দ্রজিৎকে শ্মশানে দাহ করার জন্য নিয়ে গেছে। মাইকেলের যে তখন মাইকেল ভালো করে বাংলা বলতে পারেন না, গৌরদাস বসাককে যখন বলেছিলেন
তখন গৌরদাস বসাক ইয়ে করে বলেছিল, একটু ব্যঙ্গ করেই বলেছিল, তুই একটু বাংলায় নাটক লেখ তাহলে বুঝতে পারবি। তখন বলছিল লিখবো, লিখলেন শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা দারুণভাবে খ্যাতি পেল। তারপরে বললেন যে রামায়ণ দেওয়ার জন্যে, রামায়ণ দিলেন। ব্যাস, উনি উল্টোটা করলেন। আমরা এতদিন ধরে যে রাবণকে যেভাবে দেখেছি, মেঘনাথকে যেভাবে দেখেছি, উনি সম্পূর্ণভাবে আলাদা বিশ্লেষণ মানে একদম নেগেটিভ ক্যারেক্টারকে পজিটিভ এনে এলেন। সেটা একটা অভূতপূর্ব ব্যাপার। রবীন্দ্রনাথ প্রথম জীবনে সেটাকে স্বীকার করেননি। 75 সালে প্রথম যখন 1875-এ রবীন্দ্রনাথ যখন প্রথম মেঘনাথ বধ কাব্যের সমালোচনা করেছিলেন, তখন খারাপ সমালোচনাই করেছিলেন, ওনার ভালো লাগেনি, ওই সনেটটা ওনার পছন্দ হয়নি, সেই জন্য খারাপ করেছিলেন। কিন্তু বয়স সন্ধিকালে যখন রবীন্দ্রনাথ কবি হিসাবে প্রখ্যাত হলেন, তখন বুঝলেন যে মাইকেলের সেই এটা, তখন উনি বললেন যে তবু যে অটল শক্তি ভয়ঙ্কর সর্বনাশের মাঝখানে বসিয়া কোনো মতেই হার মানিতে চাহে না, কবি সেই ধর্মবিদ্রোহী মহাদম্ভের প্রভাবে সমুদ্রের তীরে শ্মশানে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়াছেন। এটা একটা বিশাল বড় একটা ইয়ে লিখলেন। এবং যোগীন্দ্রনাথ বসু যখন মাইকেলের জীবনী লিখছেন, তখন রবীন্দ্রনাথকে খোঁচা দিয়েছিলেন। তা রবীন্দ্রনাথ তার উত্তরে বলেছিলেন, উনি যদি জানতেন যে যে বালকটি সেই সময় লিখেছিলেন, তার বয়স তখন 14 বছর। 75-এ 61-তে জন্ম, 75-এ লিখেছেন 14 বছর বয়সে। তার মানে উনি বুঝতে পেরেছিলেন ওই দিনের লেখাটা ওনার সঠিক হয়নি, এবং এরও কিছু বিশ্লেষণ উনি করেছিলেন, সেটাও খুব সুন্দরভাবে উনি বলেছিলেন। আচ্ছা, এইবার ওই প্রসঙ্গে আসি, আপনার মায়ের কথা যদি বলেন, যার আঁচলের গন্ধে, গায়ের গন্ধে আপনার বেড়ে ওঠা মায়ের কথা। আমার মা ছাড়া আজকে আমি এই যে আমি হতে পারতাম না। সবটাই আমার মায়ের জন্যে। আমাদের প্রথম জীবন খুব কষ্টের, ভীষণ কষ্টের, এবং এই কষ্টের আঁচ পেতে দেননি আমার মা। তিনি আমাদের বাড়িতে গরু ছিল, গরু প্রতিপালন করে তার দুধ বিক্রি করে, লোকের বাড়ির ধান নিয়ে এসে সেটাকে চাল তৈরি করে, সেই চালের অংশ নেয়া, ধরো 5 বস্তা ধান এলো, তার 4 বস্তা আর চাল তাকে দিয়ে দিতে হবে, আর 1 বস্তা চাল তোমাদের থাকবে। এইরকমভাবে আমার মা আমাকে মানুষ করেছেন। এবং আমার যিনি শিক্ষক ছিলেন অচিন্তদা আমাকে পড়াতেন। তো অচিন্তদা বাংলাদেশ থেকে এসে এখানে থাকতেন একা। মা বললো, অচিন্ত ওকে একটু পড়াবে, ক্লাস 6-এ 5-এর থেকে ক্লাস 5-এ 4 থেকে 5-এ উঠেছি ওই সময়। তো পড়াশোনায় আমি মোটামুটি ভালোই ছিলাম, খারাপ ছিলাম না। তো অচিন্তদা বললো, কাকিমা আমি তো এই সময়টা রান্না করি, এই সময়টা পড়াশুনো করি, এই সময়টা চলে যাই কলেজে যাই, বাড়ি এসে আবার পড়াশোনায় বসি, এ হতা। মা বললো, তাহলে আমি যে সময়টা তুমি রান্না করো ওই সময়টা আমি রান্না করে দেবো, ওই সময়টা তুমি ওকে পড়াও। মানে আমার সত্যি কথা বলছি, মায়ের কথা বললে আমার অন্যরকম আসবে। তো এই হচ্ছে আমার মা, সেই মতো আমি পড়াশুনো করলাম। তারপরে আরেকজন আছেন যার কথা বলতেই হয়, তিনি হচ্ছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। তিনি বাংলাদেশ সূত্রে আমাদের বাড়িরই প্রতিবেশী ছিলেন। দাদাকে বা মাকে দাদা বৌদি বলতেন, বাবাকে এবং মাকে দাদা বৌদি বলতেন। তিনি তখন রামকৃষ্ণ মিশনে, তেনার নাম হচ্ছেন কানাই মহারাজ, তিনি তখন রামকৃষ্ণ মিশনের লোকেশ্বরানন্দ। মা বাবাকে বলেছিলেন যে এই অবস্থায় যদি ওকে, স্বামী লোকেশ্বরানন্দ রামকৃষ্ণ মিশনের জন্য এটা বিরাট ব্যাপ্তি, মানে আকাশের মতন চওড়া মানুষ, একটা নামটাই যথেষ্ট। তখন আপনার দায়িত্ব নিচ্ছেন, মানে আপনি সত্যি সত্যি ভাগ্যবান। বাবা বেলুর মঠে এসছেন খবর নিয়ে, তখন উনি বেলুরে আছেন, বেলুর মঠে আছেন, এই বেলুর মঠ বলছি, গোলপার্কে আছেন উনি। তখন বাবা এসছেন, বাবার মুখেই শোনা। তো মহারাজ তখন ক্লাস নিচ্ছিলেন ছাত্রদের। বাবা মানে জানেন না, যেহেতু উঁকি ঝুঁকি মারতে গিয়ে হঠাৎ দেখছেন উনি ক্লাস নিচ্ছেন, তো দরজার সামনে দাঁড়িয়ে আছেন। উনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে, আরে প্রতুলদা, বাবার নাম প্রতুল কুমার দত্ত, প্রতুলদা ভেতরে এসো, ভেতরে এসো। বাবা বলছেন, আমি ভেতরে ঢুকেছি, ছেলেরা সবাই উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়ালে তখন উনি পরিচয় করে দিলেন, এই আমার বাংলাদেশের আমার দাদা এবং এই সমস্ত। তারপরে বাবা যখন বলেছিলেন তখন বললেন যে আমার দিদিদের তখন বিয়ে হয়ে গেছে, আমি একমাত্র বাড়িতে,
তখন উনি বললেন যে তুমি ছেলেকে এখানে দেবে, বৌদি একা একা কষ্ট পাবে, তুমি থাকো বাইরে কাজে কাজে, বৌদি একা থাকে, তো সেই জন্য ও যতদিন পড়াশুনো করবে সব দায়িত্ব আমার। মানে একজন সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দ আপনাকে সন্ন্যাসী হতে দিলেন না 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 না, আচ্ছা। এইবার আমাকে পুরোপুরি সেইটা উনি দেখেছিলেন। তারপরে মস্তন্দপুরে উনি ভীমা একাদশীর দিন প্রতি বছরই যেতেন যতদিন বেঁচে ছিলেন। রামসীতা মন্দিরে, আমাদের ওখানে একটা রামসীতা মন্দির আছে, আমাদের নিজেদের খুব জাগ্রত মন্দির। সেই রামসীতা মন্দিরে উনি যেতেন প্রচুর পরিমাণে ফল মিষ্টি টিষ্টি নিয়ে, এবং সেখানে গিয়ে বাবা যতদিন বেঁচে ছিলেন ওনাকে গান শোনাতেন, বা বাবা চলে যাওয়ার পরে উনি আমার খোঁজ নিতেন, এবং আমাকে মা এসে বললে আমি আবার ছুটে যেতাম তার কাছে, এইরকম। আচ্ছা, এই স্কুলের কথা বলছেন, স্কুলের নামটা জানা হয়নি, যদি একটু নাম। আমার স্কুল হচ্ছে, আমার অসাধারণ দুজন মাস্টারমশাই পেয়েছিলাম। মিলনী প্রাথমিক বিদ্যালয় আমার ক্লাস 3-4, কারণ বাংলাদেশ থেকে এসে আমি 3-তে ভর্তি হয়েছিলাম। ক্লাস 3-4 শচীন্দ্রনাথ দত্ত উনি ছিলেন হেডমাস্টারমশাই, অসম্ভব ভালোবাসতেন। ওনার কাছে আমি বাংলাদেশ থেকে এসে কমজোরি ছিলাম অঙ্কে, বিশেষ করে ওই নয়া পয়সা টয়সা ওইখানকার আনা শিখি নয়া পয়সা আমি বুঝতে পারতাম না, মাস্টারমশাই আমাকে তৈরি করে দিয়েছিলেন। আমি আমার এক বন্ধু পঙ্কজ, আমরা দুজনে ওনার কাছে টিউশনি পড়তাম। আর উনি যখন আমি বৃত্তি পরীক্ষায় পাশ করলাম ক্লাস 4-এ, তখন উনি আমাকে নিয়ে গেলেন রাজবল্লভপুর হাই স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্যে, এবং আমাদের সাংসারিক অবস্থা উনি তখন জানতেন, যার জন্যে হেডমাস্টারমশাই সনত কুমার বসু তাকে গিয়ে বললেন যে, আমার বেশ মানে মনে আছে, বললেন ওকে যদি ফ্রিতে পড়ানো যায় তাহলে হেড স্যার সঙ্গে সঙ্গে, ওই মানুষটা এখনো বেঁচে আছেন, সজিনবাবু নেই হেডমাস্টার, আমি একজনকে বলি হেডমাস্টারমশাই, তিনি হচ্ছেন স্কুলে এই প্রাইমারি স্কুলের, আর হেড স্যার হচ্ছেন হাই স্কুলের। সনদবাবু এখনো বেঁচে আছেন, ভালোই আছেন, খবর নেই, আমার সাথে তার যোগাযোগও আছে। তো হেড স্যার আমাকে শুধু ফ্রিতে নয়, বই টই সমস্ত কিছু দিয়ে আমাকে হেল্প করেছিলেন। এবং আমি স্কুল লাইফে যে সমস্ত মাস্টারমশাইদের পেয়েছি, তারা যে কি ভালোবাসা দিয়েছেন ভাবা যায় না, কি ভালোবাসা দিয়েছেন। আমি বাংলাদেশে শওকত মাস্টারমশাই ছিলেন, আমার এখনো মনে আছে, বাবা বলেছিলেন যে মাস্টারমশাই তিনি যে ধর্মেরই হন না কেন বিজয়ের পরে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। মাস্টারমশাই শওকতবাবু, মানে আমি যখন প্রণাম করতে গেলাম, দেখো আজ থেকে 60 বছর আগে এই অভ্যেসটা তো মানুষের ছিল না, তিনিও একটু ইয়ে হয়ে পড়লেন, আমি একদম পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। ঠিক তেমনিভাবে রাজবল্লভপুর স্কুলে মৌলভী স্যারকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম, কারণ আমার কাছে তিনি গুরু, তিনি শিক্ষাগুরু, ওখানে ধর্মের কিছু নেই। এই প্রসঙ্গে একটা কথা বলি, শ্রীরামপুর কলেজে নজরুল ইসলাম গেছেন, সাথে ওনার বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়। তো মুখোপাধ্যায় মানে তো তাদের একটা ইয়ে থাকেই ব্রাহ্মণ সন্তানদের, তো পটাপট ছেলেরা এসে মেয়েরা এসে নজরুলকে প্রণাম করছে। তো ওনার নিজের স্মৃতিচারণ থেকেই বলছি, ওনার একটু খটকা লাগলো, তো একটা ছেলেকে ডাকলেন, ডেকে বললেন তোমার নাম কি? তার নাম শুনেই বুঝতে পারলেন সেও ব্রাহ্মণ সন্তান। তো বলছি তুমি জানো উনি মুসলিম? তো ছেলেটি বলল কবিদের কোনো জাত নেই। এই কথাটা এখনো আমার মনে আছে, কবিদের কোনো জাত নেই, মানুষের কোনো জাত নেই। অ্যাকচুয়ালি ও কবিদের বলেছে, আমি বলবো মানুষের কোনো জাত নেই। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর, এর চাইতে বড় হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর, এর চাইতে বড় ভারতবর্ষে কেন সারা বিশ্বে নজরুলের যে সমস্ত লেখা, নজরুলের যে সমস্ত বাণী, সেই সমস্ত বাণী সারা বিশ্বের মানুষকে শোনানো উচিত। উনি যেভাবে এই সাম্প্রদায়িক হানাহানিটাকে উনি যেভাবে ওনার কলম দিয়ে উনি বলে গেছেন, তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা করো হযরত, তুমি বলো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী, মোরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মন্ধতা, বেহেশত থেকে ঝরে না কো আর তাই তব রহমত, ক্ষমা করো হযরত। একদম। এবং আপনি যে কথাটা বললেন মানে কাজী সাহেব সম্পর্কে,
বা যে পংক্তি দুটো উচ্চারণ করলেন তার সঙ্গে অদ্ভুতভাবে উপনিষদের মিল হয়ে যায় না, যেমন শৃণ্বন্তু বিশ্বমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানিতস্তু কিংবা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেন। এই যে অদ্ভুত মিলে যাওয়া, তুমিও তো বড় সুন্দর বললে, কোথায় কোথায় কি যে একটা এক সূত্রে সায়ের সঙ্গে সাটা মিলে যায়, মানে অদ্ভুত লাগে। আচ্ছা, কলেজ, তারপরে ধরুন বা এই যে শিল্পের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা, এইটা কিভাবে হলো? আপনি কি কখনো মাস্টার মশাই হয়েছিলেন? না, আমার খুব ইচ্ছে ছিল যে আমি স্কুল মাস্টারি করব এবং সন্ধ্যের পরে নাটকের রিহার্সাল করব, এছাড়া আর আমার কোনো ইচ্ছাই ছিল না। তো সেটা হয়নি, ঘটেনি, স্কুল মাস্টারিও ঘটেনি। চেষ্টাটা করেছিলাম, কিন্তু ঘটনাচক্রে আমার এক বন্ধু, সে নেই আজকের দিনে, আমার জীবনের সবচেয়ে দুঃখজনক অধ্যায় তার। সে ছিল খুব ভালো একজন শিল্পী, আর্টিস্ট ছিল। তো বিভু আমি ডাকনাম তার, আমরা বিভু বলে ডাকতাম। সে আমার খুব পরিণত বয়সে বন্ধু, ছোটবেলার বন্ধু নয়। আমরা একটা ক্লাবের পুজো করতে গিয়ে ও আর্টিস্ট হিসেবে এসেছিল। সেই আমার দুই বন্ধুর ও ছিল বন্ধু, স্কুলের বন্ধু, সেই সূত্রে ও বন্ধু হলো এবং ওই একেবারে ছোটবেলার মতো তুই তো আমার এই সম্পর্ক দিয়ে শুরু হলো। তো বিভু করছিল একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি তখন টিউশনই করি জাস্ট, আর কিছু নয়, টিউশনি ছাড়া আর কিছু উপায় ছিল না। আপনি তখন মাস্টারমশাই? না, মাস্টারমশাই মানে ওই পাড়ার টিউশনি যেরকম হয়, পাড়ার টিউশনি স্কুলের ক্লাস 8-9 পর্যন্ত যে ছেলে মেয়েদের এইরকম আর কি, সব বিষয়ে আর কি। বিশেষ করে বাংলাটা আমার ভীষণ পছন্দের সাবজেক্ট, ইতিহাস আমার পছন্দের সাবজেক্ট, অঙ্কটা আমি ভালো পারতাম, শুধু ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা ইয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না। ম্যাথমেটিক্সটা আমার এক ভাইপো ছিল শম্ভু, সে আমাকে খুব ম্যাথমেটিক্সে পারদর্শী করে দিয়েছিল। শম্ভু কিছুদিন আগে চলে গেল। তো এইবার ওইটা দিয়ে বিভু হঠাৎ করে দিল্লিতে একটা খুব ভালো বড় এজেন্সিতে চাকরি পেল। বিভু বলল, তুই আমার এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরিটা করবি? এভারেস্ট ফার্মাসিউটিক্যালস বলে বেলগাছিয়াতে একটা ছিল। আপনি তখন কলকাতায় থাকেন? আমি তখন না, মসলন্দপুর। আমি তো 96-এ চলে এসেছি, এটা বলছি 76-এর কথা। তখন আমার 20 বছর বয়স, আমি ওখানে ছুটিয়ে নাটক করছি, আর জীবনের একটু অগোছলা ভাবেই জীবন যাপন করা। তখন তো বাংলার অবস্থাও মানে বাংলায় তো কিছুদিনের জন্য হালকা নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিলাম। আন্দোলনে ঠিক নয়, নকশালের ভাবাদর্শের মধ্যে ঢুকে পড়েছিলাম কলেজ লাইফে। আমাদের একজন দাদা ছিলেন সমুদা যাদবপুরই তো এসব ক্ষেত্রে সূত্রপাত। সমুদা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। সমুদা আমাদের মগজ ধোলাই করেছিলেন, বাড়ির লোক সেটা বুঝতে পেরে আমাদেরকে আবার ফিরিয়েছিলেন। তো সেই সময়টা গেল চলে। তারপরে ক্লাব, পুজো, কালী পুজো আমাদের খুব বড় করে, শক্তিমান ক্লাব, কালী পুজো, এই সমস্ত চলছে। হঠাৎ করে বিভু আমাকে যখন এই কথা বলল, প্রথম আমি নাটক করলাম ওই পুজো সূত্রেই, দুই মহল, যোচন দস্তিদারের দুই মহল নাটকে আমি রঞ্জন সান্যালের রোল করলাম। এখনো চরিত্রটা মনে আছে। আমার বয়স হচ্ছে 60 বছর, আর আমার ছেলে, আমার বন্ধু আমার ছেলের চরিত্র। মানে আমি বরাবরই একটু বয়স্ক হয়ে গেছি আর কি, 20 বছরে আমি 60 বছর। সেই নাটক খুব দারুণভাবে ভালো হলো। হ্যাঁ, আমার মসন্দপুরেই হলো এবং লোকে স্টেজ, আলাদা স্টেজ করে বেশ ভালো, মানে আমরা পয়সা খরচ করে করেছিলাম স্টেজটা। তো সেটা দারুণভাবে সফল হলো, লোকের কাছে একটা আলাদা পরিচিতি তৈরি হলো। বাহ, এ তো বেশ ভালো নাটক করে এরা, বা এইরকম হলো টলো। এই সময় বিভু খুব নাটকের ছেলে, খুব নাটকের ছেলে। আমাদের ওই সূত্রে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল। তো আমি তখনও কলকাতায় থিয়েটার দেখা শুরু করিনি। তারপরে বিভু আমাকে বলল, তুই করবি আমার ব্যবসাতে, এই টাকাগুলো অমুকের কাছে পাবো আর তুই করবি। ব্যাস, শুরু হয়ে গেল আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং থিয়েটার। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকাল থেকে ডাক্তার ভিজিট, সন্ধ্যেবেলা থিয়েটার। বাহ, খুব ভালো জীবন, কারণ আমার সন্ধ্যেটা চাই। মিলনী ক্লাব বলে একটা ক্লাব ছিল, সেখানে দাদারা অভিনয় করতেন। আমার মামা বলে ডাকতাম, আমার এক বন্ধুর মামা, তিনি অভিনয় করতেন, তিনি ডিরেকশন দিতেন। এবার আমি সেখানে গিয়ে বসে থাকতাম,
বসে থাকলে কখনো কখনো কোনো বড় আর্টিস্ট কেউ এলো না, শ্যামল প্রক্সি দে, প্রক্সি দিচ্ছি তার মতো করে, তিনি যেমনভাবে অভিনয়টা করতেন তার মতো করে। এই দিয়ে সূত্রপাতটা হয়েছিল মিলনী ক্লাবের নাটক। বদর মুন্সি সাহেবদা করতেন, বদর মুন্সি করতেন। যদি এই ফাঁকি দুটো ডায়লগ শুনতে চাই একটু। আচ্ছা, সেটা আসছে, আমি আনছি। তোমার এইটা শেষ করে নিই। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করছি, চাকরি করতে করতে হঠাৎ মস্তন্দপুরে জ্যোতি সিনেমা উদ্বোধন হবে। মালিক জিতেনবাবু, জিতেন্দ্রনাথ বিশ্বাস, তিনি আমাকে বললেন, শ্যামল তুমি আমার হলের ম্যানেজার। তিনি আমাকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন। সবচেয়ে বড় কথা, ভালোবাসা এবং বিশ্বাস দুটো জিনিস পাওয়া খুব কঠিন ব্যাপার। তিনি আমাকে বিশ্বাস করতেন। আমি 1982 সালের 25শে আগস্ট শুরু হলো জ্যোতি সিনেমার পথ চলা। জিতেনবাবুর ছিলেন, একজন শ্যালক ছিলেন বাদলদা এবং আমি দুজনে মিলে দায়িত্ব নিলাম হলটা চালানোর জন্য। কিছুদিন পরে বাদলদা চলে গেল, পুরোপুরি আমার ওপরেই পড়লো এবং তিনি আমাকে ভীষণভাবে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। 93-তে একটা ইতিমধ্যে নাটক বিসর্জন, আমার দীপক দত্ত রায় একদিন বললো, শ্যামল 125 বছর রবীন্দ্রনাথের কিছু করবো না আমরা? তখন আমরা রবীন্দ্রনাথ নিয়ে সকাল থেকে বেলা প্রভাত ফেরি করছি, 25শে বৈশাখ এই সমস্ত করে যাচ্ছি। তখন আমি বললাম, কি করবেন? বলে বিসর্জন। আমার রাজস্বী পড়া আছে, কিন্তু বিসর্জন নাটক আকারে তো আমার পড়া নেই। ঠিক আছে, আমি বই এনে দিচ্ছি। বই রঘুপতি দেখে দেয়, রঘুপতি। কিন্তু যেটা মজার জিনিস হলো, এটা বলছি তোমার 86 সালের কথা, 125 বছর 86-তে ছিল। যেটা মজার জিনিস হলো, আমি বইটা পড়ে প্রথম আমার যেটা তোমার এখানে ফিট করবে কিনা জানি না, আমার প্রথম যেটা পড়লাম সেটা কি জানো? সুরেন্দ্রনাথ ঠাকুরকে উনি উৎসর্গ করেছেন, একদম বইয়ের প্রথমেই লেখা রয়েছে সুরেন্দ্রনাথ ঠাকুরকে, এবং তার একটা 6 পাতার একটা কবিতা আকারে। তরি হাতে বাঁধা খাতা, তারই শখানেক পাতা অক্ষরেতে ফেলিয়াছি ঢেকে, মস্তিষ্ক কোটরবাসী চিন্তাকীট রাশি রাশি পদচিহ্ন এঁকে গেছে রেখে, প্রবাসে প্রত্যহতরে হৃদয়ে স্মরণ করে লিখিয়াছি নির্জন প্রভাতে, মনে করি অবশেষে শেষ হলে ফিরি দেশে, জন্মদিনে দিব তোর হাতে। এই দিয়ে শুরু। এবং সবচেয়ে আমি শেষটুকু বলি, যেটা নিয়ে উনি পরবর্তীকালে খুব নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন বলে এই লেখাটা বেরিয়েছিল, সেটা হচ্ছে, সেই ছবি মনে আসে টেবিলের চারিপাশে গুটি কত চৌকি টেনে আনি, শুধু জন 2-3 ঊর্ধ্বে জলে কেরোসিন, কেদারায় বসি ঠাকুরানী, ঘণ্টা বাজে 12 রাত, ফুরায় বয়ের পাত, বাহিরে নিস্তব্ধ চারিধার, তোদের চোখেতে জল করে আসে ছল ছল, শুনিয়া কাহিনী করুণার, তাই দেখে শুতে যাই আনন্দের সীমানায়, কাটে রাত্রি স্বপ্ন রচনায়, মনে মনে প্রাণ ভরি অমরতা লাভ করি নীরব সে সমালোচনায়। তারপরে দিন কত কেটে যায় এই মতো, তারপরে ছাপাবাল পাড়া, মুদ্রাযন্ত্র হতে শেষে বাহিরায় ভদ্রবেশে, তারপর মহা ঝালাপালা, রক্ত মাংস গন্ধ পেয়ে ক্রিটিকেরা আসে দেহে, চারিদিকে করে কারাকারি, কেহ বলে ড্রামাটিক, বলা নাহি যায় ঠিক, লিরিকের বড় বাড়াবাড়ি, কেহ বলে এ বইটা লাগিতে পারিত মিঠা, হতো যদি অন্য কোনো রূপ, যার যাহা মনে লয় সকলেই কথা কয়, আমি শুধু বসে আছি চুপ, লয়ে নাম লয়ে জাতি, বিদ্যানের মাতামাতি, ও সকল আনিস নে কানে, আইনের লৌহ ছাঁচে কবিতা কভু না বাঁচে, প্রাণ শুধু পায় তাহা প্রাণে, হাসি মুখে স্নেহ ভরে সঁপিলাম তোর করে, বুঝিয়া পড়িবি অনুরাগে, কে বোঝে কে না বোঝে ভাবুক তা নাহি খোঁজে, ভালো যা লাগে তা লাগে। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, ভালো যা লাগে তা লাগে। এই বিসর্জন এবং সেই অনুভূতি না আপনি কাউকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবেন, বলা যাবে না। ওই যে শেষ দৃশ্যে রঘুপতি যখন জয়সিংহ যখন মারা গেল, তখন ওই কালীর সামনে, মা কালীর সামনে দাঁড়িয়ে আমার বড়দা আমাকে বলেছিল, বড়দা সত্যপ্রকাশ দত্ত বলেছিল, শ্যামল করছিস, কিন্তু রঘুপতি যে করেছে সে কিন্তু অসুস্থ হয়েছে। রঘুপতি করার পরে নাকি অসুস্থ হয়। হ্যাঁ না, যাই হোক, এই চরিত্র ছাড়া যাবে না, এ করবই আমি। ওই যে দাঁড়ায় আছে জড় মূঢ় পাষাণের মতো,
তোরই কাছে সমস্ত ব্যথিত বিশ্ব কি কাঁদিয়া মরিছে, পাষাণ হৃদয়ে তোর। কোন দানবের এই ক্রূর পরিহাস, জগতের মাঝখানে রয়েছে বসিয়া, মা বলিয়া ডাকে যত জীব, হাসে তত ঘোর তর অট্টহাস্যে, দে ফিরায় জয় সিংহে মোর, দে ফিরায় জয় সিংহে মোর বলে কাঁদতে 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 যে মাকে এতদিন ঘৃণা করেছে সেই মায়ের কাছে লুটিয়ে প্রার্থনা করছে। কি অদ্ভুত রকমের সমাপতন রবীন্দ্রনাথের। এই প্রথম দৃশ্যে যেমন আমি অপর্ণা যেমন কাঁদতে কাঁদতে আসছে সেই রকম, সেইটা খুব জোর হিট হয়ে গেল। তারপরে করেছিলাম বাঞ্ছা নামের বাগান, বাঞ্ছাই করেছিলাম আমি। তো অনেকেই আমাকে বলেছিল মনোজদারটা দেখার জন্য, আমি বললাম না, আগে দেখবো না, আমি পরে দেখবো। পরে দেখেছিলাম, আগে দেখিনি। তো বাঞ্ছা নামের বাগান খুব সুপার ডুপার হিট হয়েছিল, দারুণ। গ্রামেই হচ্ছে, হ্যাঁ, সব মস্তন্দপুরে হচ্ছে। তখন কি কলকাতার সঙ্গে কোনোভাবে যোগাযোগ সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, তখন আপনি ট্রেনে করে তখন আমি নিয়মিত অরিতেশ বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, একাডেমি বাসে করে শিয়ালদা স্টেশন, 11:40 ট্রেন। হ্যাঁ, এবং রাত্রিবেলা 1-1:30টার সময় বাড়ি যাচ্ছি। পাপ পুণ্য দেখে বাড়ি গিয়েছিলাম, শেষ সাক্ষাৎকার দেখে বাড়ি গিয়েছিলাম, গৌতম হালদারের নান্দিকারের শেষ সাক্ষাৎকার। পাপ পুণ্য দেখেছিলাম অজিতেশ বাবু তখন নতুন দল করেছিলেন, নান্দিকার থেকে চলে গিয়ে, হ্যাঁ, নান্দিপট সম্ভবত। তো ওইটা, আর নিয়মিত ফুটবল দেখেছিলাম। তারপরে তখন আমি নিয়মিত থিয়েটার দেখছি, যার জন্য অনেকেই বলেছিল তুমি যখন সাজানো বাগান করছো তখন ওটাও দেখো। আমি বললাম আমি আগে দেখবো না, পরে দেখবো। এই জন্য পড়বেই পড়বে। তারপরে আমি তখন নিয়মিত আমি থিয়েটার দেখা শুরু করে দিয়েছি, রেগুলার। 93-তে আমি মস্তন্দপুর জ্যোতি সিনেমা ছেড়ে দিলাম কোনো একটা ছোট্ট ঘটনার কারণে। আমার একটু লেগেছিল, মনে হয়েছিল যে, বা আমি বলবো অদৃষ্ট আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, সোজা কথা। আমি থাকলে ওই জায়গায় এবার থাকলে থাকতাম, কিন্তু আমাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। তাদের দিক দিয়ে কোনো ত্রুটি ছিল না আমাকে রাখার, আমি থাকবোই না একটা প্রতিজ্ঞা করে ফেললাম। তো জ্যোতি সিনেমাটা আপনি কোনোভাবে ছেড়ে দিলেন, তারপর কি হলো? হ্যাঁ, জ্যোতি সিনেমা ছাড়ার আগে আমার ফিল্মে ঢোকার মুহূর্তটা একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে, বলছিলাম সাজানো বাগান ওখানে খুব সফল হলো, ধর্মতলায় পৌঁছলো। হ্যাঁ, ধর্মতলায় খবর পৌঁছলো কিভাবে, ওই পোস্টার নিতে আসে আমার হলেরই একটি ছেলে, সে দেখেছিল নাটকটা। তো ওই ধর্মতলা পাড়ায় যে ঘরের দীনেশ চিত্রম, সেই ঘরেই আমি গিয়ে বসি কলকাতায় আসলে। তো সে গল্প করেছে যে কালকে দাদার একটা নাটক দারুণ ভালো লাগলো। তখন ওখানে পলাশ ব্যানার্জি ছিলেন, আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর পলাশদা বেঁচে এসেছেন এখনো, ভালো আছেন, দেখা হলো কয়েকদিন আগে নন্দনে। তো পলাশদা ছিলেন, পলাশদা বললেন শ্যামল নাটক করে? তো বলছে হ্যাঁ, পরপর অনেকগুলো নাটক করেছেন এবং প্রত্যেকটা খুব ভালো নাটক। তাই নাকি? তাহলে শ্যামল আসলে তো ধরতে হবে। এলাম, কলকাতায় এলাম, দীনেশ দা প্রডিউসার, পলাশদা ডিরেক্টর। আচ্ছা, তুমি নাকি নাটক করো? হ্যাঁ করি। তো তাহলে আমার ছবিতে একটা পাঠ করো। পলাশদা বললো শ্যামল তুমি এই পাঠটা করবে। পাঠটা হচ্ছে অনুরাধা রায়ের দাদার চরিত্র। সেই প্রথম আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, এবং আমরা আউটডোর শুটিং করেছিলাম ম্যাড্রাসে, চেন্নাইতে। সেইটা আমার প্রথম ছবি। তারপরে আমি তখনও কি সাইমালটেনিয়াসলি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চলছে? না, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম। জ্যোতি সিনেমায় ঢোকার বছর 3-4 পর্যন্ত চালাতে পেরেছিলাম, তারপরে দায়িত্ব বেড়ে গেল, সেই সময় আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। তখন আর পর অন্যকে দিয়ে কিছুদিন আমি অন্যকে দিয়ে চালিয়েছিলাম, কিন্তু দেখলাম অন্যকে দিয়ে চালানো যায় না, নিজে না করলে সেটা হবে না। তখন সেটা অফ হয়ে গেছে। তখন নাটকের নিয়েই আমার জগৎ, সিনেমা হলের চাকরিটা তো আছেই, আর নাটকটা আমার জগৎ, ওইটা হলো। তারপরে আমাকে পরের ব্রেকটা দিলেন স্বপন শাহ। আমি বলবো একটা কথা, আমি অনেকগুলো ছবি স্বপনদার ছবিতে কাজ করেছি। প্রথম দিকে উল্লেখযোগ্য ছিল না ঠিকই চরিত্রগুলো, কিন্তু পরবর্তীকালে স্বপনদা কিছু ভালো কাজ দিয়েছেন। স্বপনদার কানেও পৌঁছে গেল খবরটা। তখন স্বপনদা আমাকে বললেন, এটা বলছি আমি 96-এর কথা, তখন হ্যাঁ, তখন আমি কলকাতাতে চলে এসেছি। তখন আমাকে স্বপনদা একদিন বললো, শ্যামলদা আপনি তো নাটক করেন? হ্যালো, হ্যাঁ, তাহলে আমার ছবিতে পাঠ করেন। হ্যালো, করবো। এই স্বপনদা আমাকে পরপর কয়েকটা ছবি লাইন দিয়ে, স্বপনদা ছাড়া আর কেউ নেই আমার
তখন একমাত্র স্বপন শাহ। আপনি তখন থাকছেন নাগেরবাজার? নাগেরবাজার। আচ্ছা। একদিনের রোল, দুদিনের রোল। মস্তন্দপুরে থাকতে কিছু অফার পেলেও আমি আসিনি এই একটাই কারণে, ট্রেন জার্নি তখন খুব ভয়াবহ ছিল। হ্যাঁ, খুব ভয়াবহ। আজকের দিনে অনেক সহজ হয়েছে, একদম। কিন্তু তখন ভয়াবহ ছিল, যার জন্য আমি কমিটমেন্ট রাখতে পারবো না। 10টার সময় টালিগঞ্জ স্টুডিওতে আসা তখন আমার পক্ষে সম্ভব ছিল না, সেই জন্য আমি অতটা গুরুত্ব দিইনি। কিন্তু আমি যখন কলকাতা শিফট করলাম, আর শিফট করার কারণও ছিল এইটাই, আমার এইটাকে একটু আস্তে আস্তে ছবির কাজটার মধ্যে, হ্যাঁ ছবির কাজের মধ্যে ঢুকবো। তখন আমি স্বপনদার সাথে পরপর করতে শুরু করলাম। আমাকে প্রথম একটা খুব ভালো ব্রেক দিয়েছিলেন রবি কিনাগি, বলতেই হবে। চ্যাম্পিয়ন ছবিতে শ্রাবন্তীর বাবার রোল করেছিলাম আমি, এবং শ্রাবন্তীর প্রথম ছবি জিতের সাথে আমি আগে কাজ করেছি সাথী ছবিতে। সাথীতে আমি পুষ্পিতার বাবার রোলটা করেছিলাম, সেটা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র ছিল এবং খুব ভালো চরিত্র, এবং হিট করেছিল চ্যাম্পিয়ন, খুব ভালো। জিতও খুব ভালো ছিল চ্যাম্পিয়নে। ওই একটা প্রথম ব্রেক, বড় ব্রেক ছিল। তারপরে ওই সময়ে পরপর কয়েকটা ছবি আমি পেয়ে গেলাম। মায়ের আঁচলে অনুপ সেনগুপ্ত দিলেন আমাকে রচনার বাবার চরিত্র, প্রভাতদা দিলেন শুভদৃষ্টি এবং মানিকে, খুব দারুণ দুটো চরিত্র। অরুণা চক্রবর্তী আমাকে সাথীতে দিয়েছিলেন, তারপরে ওর পরের ছবিতে জর্জার মুলুকতার অন্যান্য ছবিগুলোতে কাজ দিলেন। এই সময়টা একটা বেশ লম্বা পিরিয়ড ছিল একদম, এইটা একদম। তো এর পরে যে জায়গাটা আসে, এই ছবির কাজ চলছে, তার সঙ্গে সঙ্গে ম্যান ক্যানট লিভ আপন ব্রেড অ্যালোন। তো মনের খাদ্যটা মেটাতেন কি করে? মনও তো কিছু খেতে চায়, তাকেও তো বাঁচাতে হয়। আমার ম্যাক্সিমাম সময় কাটে, আমি এখানে 7 দিন একা যদি থাকি, আচ্ছা, আমি বোর হব না। একদম। তার কারণ হচ্ছে গুরুদেব রয়েছেন, আচ্ছা, কাজী সাহেব রয়েছেন, প্রথম এই দুজন, তাছাড়া অনেকেই, সে সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়ও মানে বিরাটভাবে আছেন। তারপরে এই যে এইটা হচ্ছে লেখার যন্ত্র, এখন আগে হাতে করতাম, এখন এটা শিখে গিয়েছি এবং বাংলা টাইপটা শিখেছি এবং খুব ভালোই করি, সেটা এটুকু বলতে পারি। হ্যাঁ, আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথ আমার আশ্রয়, নজরুল আমার আশ্রয়, এটা অস্বীকার করার নেই, অস্বীকার করার উপায় নেই, কারণ এদের ছাড়া আমার চলবে না। আমাদের একটা ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি আছে, যার সভাপতি আমি। তো সেই জন্যে নজরুলের রচনা লেখা আমাকে কিছু কিছু সময় লিখতেও হয়, পড়তে তো হয়ই। আর রবীন্দ্রনাথ আমার প্রতি সাপ্তাহিক একটা চলে, শনিবারে আমার ফেসবুক ওয়ালে। রবীন্দ্রনাথের 1861-তে রবীন্দ্রনাথ জন্ম থেকে শুরু করেছি, এখন 1930-এ চলছি, 41 পর্যন্ত এটা যাবে। এইটা আমার সময় কাটানোর বলবো না, এটা আমার নিজেকে উন্নত করার একটা প্রচেষ্টা। বই মানে পাশবিকতা থেকে মানবিকতা, মানবিকতা থেকে দেবত্বে, বই আমার। আমি সিনেমা, টেলিভিশন, বাড়িতে টেলিভিশন চলে, কিন্তু চেষ্টা করি কিছু পুরোনো দিনের কিছু ভালো ছবি দেখা। আচ্ছা, সংবাদ আমি ওই একবার 5 মিনিটের জন্য খুলে দেশের কি অবস্থা বোঝার জন্য সংবাদটা দেখি, তার বেশি ভালো লাগে না। তারপরে সত্যি কথা বলতে, সংবাদ যেগুলো হয় সেগুলো তো স্ট্রিট কর্নার হয় এখন। এখন এরা বসেন ওই রাজনৈতিক লোকদের নিয়ে, তারা স্ট্রিট কর্নার করেন ওখানে বসে, দরকার কি, তো শুনতেই পাচ্ছি চারিদিক দিয়ে নতুন করে। এখানে বসে আমার সময়টা কেটে যায় ভীষণ। আচ্ছা, এমন মানে সেই কথাতেই আসি, আপনি স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং আপনার পাশে যারা আছেন তারাও নিশ্চয়ই স্বপ্ন দেখেন। এরা জিজ্ঞেস করি যে এমন কোনো জেগে দেখার স্বপ্ন আছে যেটা মনে হয়েছে যে এটা পূরণ হলে ভালো হতো, হয়তো আমি এটা চেয়েছিলাম? দেখো, আমার কাছে সব সময় যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানুষ হিসেবে তুমি যত কম চাহিদার মধ্যে দিয়ে যাবে ততই ভালো। আমি সব সময় বিশ্বাস করি ঈশ্বর আমাকে যা দিয়েছেন সেটাতে আমি খুশি।
আমার ভিতরে বিন্দুমাত্র কোনো বিক্ষুব্ধ মন নেই যে এটা আমি পেলাম না, ওটা আমি পেলাম না, আমি কেন ছতলার উপরে একখানা 5,000 স্কোয়ার ফিটের সুন্দর ড্রয়িং করা যা জিনিস পেলাম না। আমার ওটা বিন্দুমাত্র মনে হয় না। আমার মনে হয় সেটা হচ্ছে যে আমার খুব ভালোবাসা অভিনয়ের প্রতি, ভীষণভাবে ভালোবাসা। সেই ক্ষেত্রে আস্তে আস্তে যদি আরেকটু ভালো কাজ করার সুযোগ পাই, সেটাই আমার পরম পাওনা। কিন্তু না পাওয়ার জন্য যে আক্ষেপ, সেটা আমার নেই। আমি পাইনি, মানে অনেক কিছুই হয়তো আমার ইচ্ছা আছে সেটা পাইনি, কিন্তু ওটা আক্ষেপ আমার নেই। আমার মনে হয়েছিল এটাই আমার ভবিতব্য, যেটা পেয়েছি সেটাই যথেষ্ট। আচ্ছা, এবার জিজ্ঞেস করি একটা কথা, যে অভিনয় করা মানে তো অবজারভেশন করা, প্রথম আগে অবজারভেশন। তো আপনি প্রথম থেকে যাদের কথা শুরু করলেন, মাইকেল বলুন, গুরুদেবের কথা বলুন, গাজী সাহেবের কথা বলুন, এদেরকে আপনি চোখে দেখেন, এদেরকে খালি অনুভব করেছেন, এবং সেটা ভাষায় প্রকাশ করার নয়। এমন কিছু মানুষ তো আপনার জীবদ্দশায় জীবনে এসছে, যাদের থেকেও আপনি শিখেছেন, বা যাদের সঙ্গ মনে হয়েছে আহার কি পেলাম, সারা জীবন ভুলবো না। এমন কিছু মানুষের কথা বলবেন, একটু শুনবেন, মানে অন্তত আমরা সমৃদ্ধ হব। তাদের থেকে কি কি পেলেন? দেখো, আমি ছোটবেলা থেকে যদি ধরি, তাহলে আমার স্কুলের মাস্টারমশাই, 3-4 জন মাস্টারমশাই আছেন। হেডমাস্টার, হেড স্যার ছাড়া আরেকজন নাট্য শিক্ষক হরেন্দ্রনাথ নন্দী, হরেনবাবু, হরেনদাই বলতাম, আমাকে বলেছিলেন তুই স্কুলে আমাকে হরেন স্যার বলবি, কিন্তু বাইরে হরেন্দা বলবি, এরকম বলেছিলেন। হরেন্দা বেশ লম্বা, 6 ফুট লম্বা, বারাসাত থাকতেন, এখনো আছেন কিনা সেটা আমি জানি না। হরেন স্যার আর একজন ছিলেন শশাঙ্ক স্যার। শশাঙ্ক স্যার ছিলেন মিলিটারি থেকে, তিনি মাস্টারমশাই হয়েছেন, মিলিটারিতে চাকরি করতেন, মেজাজটা মিলিটারি ছিল, একদম। হ্যাঁ, এটা বলতে যাচ্ছি। শৃঙ্খলা পরায়ণতা চূড়ান্তভাবে যদি তার কাছ শিখে থাকি, তা তার কাছ থেকে পেয়েছি। এই মানুষগুলো আমার কাছে আদর্শ। একজন নাট্য শিক্ষক হিসেবে হরেন স্যার যেমন আদর্শ, আমাকে আমি খুব নেগেটিভ রোল করতে পছন্দ করতাম প্রথম জীবনে, কারণ ওই যে রঞ্জন সান্যাল করেছিলাম প্রথম নাটকটা, ওটা নেগেটিভ ছিল, ওই থেকে আমার নেগেটিভের প্রতি আমার একটা আগ্রহ ছিল। হরেন স্যার প্রথম আমাকে একটা পজিটিভ রোল দিলেন, কান্নার চরিত্র। আমি বললাম, স্যার আমি পারবো না। পারবি তুই। আমার পিছন হাঁটতে আমাকে পাঠ পড়াচ্ছেন, পিছন হাঁটতে পাঠ পড়াচ্ছেন, আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে শেখাচ্ছেন কিভাবে এইগুলো কাঁপালে অটোমেটিক্যালি তোর চোখে জল আসবে। এইটা আমার এখনও মনে পড়ে। আমার অভিনয় শিক্ষার শুরুর ক্ষেত্রে এই মানুষগুলোকে আমি ভীষণভাবে পেয়েছি। স্বদেশ মুখার্জি বলে একজন শিক্ষক ছিলেন, নাট্য শিক্ষকই তিনি, এখনও আছেন তিনি। স্বদেশদা আমার জীবনের একটা বিরাট বড় ভূমিকা। অচিন্তদার কথা বলেছে, অচিন্তদা যিনি আমাকে পড়িয়েছেন এবং আমার রেজাল্টকে উন্নত করেছেন, অচিন্তদা। এই মানুষগুলোর কথা বলবো। দীপুদা, দীপক দত্ত রায়, যিনি আমাকে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসার পিছনে একটা বড় ভূমিকা কাজ করেছেন। দীপুদা প্রচণ্ড রবীন্দ্রনাথের ভীষণভাবে পড়াশুনো করা মানুষ। দীপুদা খুব ভালো লেখেন, ছড়া লেখেন, নাটক লেখেন। দীপুদা মসলন্দপুরে, এরা সব মসলন্দপুরের। এই কলকাতায় এসে আমি 2 জন মানুষকে কথা বিশেষভাবে বলতে পারি। সেই 2 জন হচ্ছে, একজন হচ্ছে মিত্রা সিনেমার মালিক দীপেনদা, মানে আমাদের শ্যামবাজারে যে মিত্রা সিনেমা, মিত্রা সিনেমার মালিক দীপেনদা আছেন, ভালোই আছেন, সুস্থ আছেন। এখন ওটা শপিং মল হয়ে গেছে দীপেনদা। আর একটা হচ্ছে প্রদীপদা, টকিশ হাউসের মালিক, সেটাও আমাদের পাড়ায়। মানে হ্যাঁ, সিনেমার জগতে আসার পরে, মানে ফিল্মের ব্যবসার জগতে, আমি তো ব্যবসার জগতে ছিলাম, ফিল্মের ডিস্ট্রিবিউশন নিয়েছিলাম, প্রোডাকশানে ছিলাম, এদের কাছ থেকে ভীষণভাবে মানে সাহায্য পেয়েছি, প্রচণ্ডভাবে। বেশ কিছুদিন যাবৎ আমি দুলালদার যোজকে ছিলাম, দুলাল লাহিড়ি। দুলালদার কাছ থেকেও আমি নাটকের ব্যাপারে আমার একটা বিরাট বড় আমার ঋণ বলবো দুলালদার কাছে, কারণ দুলালদা আমাকে ডেকে নিয়ে ভালো ভালো চরিত্র আমাকে দিয়ে করিয়েছেন। দুলালদা ডিরেকশানে আমি কাজ করেছি এবং সেটা আমার একটা খুব ভালো অভিজ্ঞতা, খুব ভালো। কলকাতা শহরের আর যারা আছেন তাদের মধ্যে আমি খুব কাছাকাছি আছি প্রিয়া সিনেমা দাদুল, আমার ছোট ভাই, বয়সে আমার অনেক ছোট, কিন্তু বন্ধুর মতো মিশি। বা আমার এখানে নবীন ভীষণ ভালোবাসে, দাদা বলেই ডাকে, আমি ওকে ছোট ভাইয়ের মতো দেখি। বা আমাদের এই গ্রুপের অনেকেই আছেন যাদেরকে খুব ভালো লাগে। আমি দীর্ঘদিন ভেঙ্কটেশ ফিল্মসের সাথে যুক্ত ছিলাম প্রোডাকশানের, জাস্ট ফ্রেন্ডলি ছিলাম। শ্রীকান্ত এবং মণি
ওদেরকে আমি ভীষণ ভালোবাসি। ওরা আমাকে কতখানি শ্রদ্ধা করে সেটা আলাদা কথা, কিন্তু আমি ওদেরকে ভীষণভাবে ভালোবাসি, কারণ ওদের থেকে আমি অনেকটা শিখেছি, ভীষণভাবে শিখেছি। আমি কিছু দিতে পারিনি, কিন্তু ওরা আমাকে দিয়েছে, সেটা হচ্ছে ওদের মূল্যবান চিন্তাভাবনা, ওদের এগিয়ে চলার প্যাশন। এবং এখান থেকে আমি দেখেছি শ্রীকান্ত অসাধারণ একটা ক্রিয়েটিভ ছেলে, অসাধারণ মানে অসাধারণ, আমি সামান্যতম বাড়িয়ে বলছি না, অসাধারণ একটা ক্রিয়েটিভ ছেলে। আর মণি অসাধারণ একটা বিজনেসের ছেলে, এবং দুজনেই খুব আন্তরিক এবং বন্ধুবৎসল এরা দুজন ভীষণভাবে। আরও অনেক মানুষকে পেয়েছি যাদের কথা হয়তো বলাই যায়, যেমন ধরো ডিরেক্টর হিসেবে আমি রবি কিনাগি, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, স্বপন শাহ, স্বপনদার নাম তো সর্বাগ্রে বলবো, স্বপন শাহ, অঞ্জন চৌধুরী ভীষণ ভালোবাসতেন, কিংবদন্তি মানুষ, ভীষণ ভালোবাসতেন। অঞ্জনদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করতাম, অঞ্জনদা আমাকে ভীষণ ভালোবাসতেন। অঞ্জনদার চলে যাওয়াটাও আমার কাছে খুব বেদনা। অভিনেতা হিসেবেও তো প্রচুর মানুষকে পেয়েছি। সহ অভিনেতা হিসেবে তো সবার আগে আসবে রঞ্জিতদার নাম। একদম। আমার মনে হয় আমার এই আজকের ইন্ডাস্ট্রিতে অত বড় একজন ভদ্র মানুষ, অত বড় একজন ভালো মানুষ, অত বড় একজন বড় মনের মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। আমি টিটোদার কথা বলবে, দীপঙ্কর দে খুব ভালো মানুষ, খুব ভালো। আমি খুব লড়াই করে জীবনে এগোনোর পথকে ভালো লাগে। আমি যিশুকে খুব ভালোবাসি। প্রেমী ছবিতে যিশু আমার ছেলের রোল করেছিল, কিন্তু ভালোবাসি একটাই কারণে, লড়াই করে। একটা সময় আমি জানি যিশু আজও বলে সে কথা, অপয়া হিসেবে স্ট্যাগ দেওয়া হয়েছিল, যিশু আজকে লড়াই করে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার প্রথম জিতের ছবিতে আমি ওর সাথে, অর্থাৎ সাথীতে, প্রথম দেবের ছবি আই লাভ ইউ, সেখানেও আমি ওর সাথে, এবং জিৎ মানিক ছবিতে আমার ছেলে, দেব প্রেমের কাহিনীতে আমার ছেলে। অর্থাৎ এরা আমার সেই অর্থে বয়সে বন্ধু হলেও আমার চরিত্রগত দিক দিয়ে আমার কাছে একটা অন্য জায়গা। দীর্ঘদিন বুম্বাদা, আমি বুম্বাদা বলি, বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, বয়সে আমার চাইতে ছোট, দাদুলের বয়সী, কিন্তু আমি ওই ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় বুম্বাদা বলেছিলাম, এটা মজা করেই বলতে পারি, জহর রায়কে সত্যি রায় বলেছিলেন যে আপনি তো আমার চাইতে বড়, তাহলে দাদা মানিকদা বলেন কেন? তো জহর রায় বলেছিলেন যে আমি এজে বড়, আপনি ইমেজে বড়। তো খানিকটা বুম্বাদাকে ওইভাবেই বলতে পারি যে ওকে আমি বুম্বাদাই বলি, একটাই কারণে ও ইমেজে অনেক বড়। এবং ব্যক্তিগতভাবে আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ। একদম ভীষণভাবে যোগাযোগ আছে, তার বাড়িতে যাতায়াত আছে, তার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমার ডাকও পড়ে। হ্যাঁ, ওর ছবি শঙ্করচিল নিজের প্রোডাকশন, সেখানে আমি এক্সিকিউটিভ প্রডিউসার, সে নিজেই ডেকে আমাকে এক্সিকিউটিভ প্রডিউসার করে শ্যামলদা আমার এই ছবির দায়িত্ব নিন, এবং আমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা, কোথাও গিয়ে কি ওই 4টে লাইন, কারণটা আমি অবশ্যই বলছি, মনে পড়ে? মানে খাটে জীবনের সঙ্গে তিরস্কার, পুরস্কার, কলঙ্ক, কণ্ঠের হার। দেখো, ওটা আগে ছিল। আমি একটা নাটক সম্প্রতি স্টেজ করব, নানা রঙের দিন, অরিজিতেশ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত নাটক। আমি আর সমর বলে আমার এক ভাই, দুজনে মিলে করব। নাটকটা রেডি করে ফেলেছি। তো সেখানেই আমি বলেছি, রজনী চ্যাটার্জি বলে একটা চরিত্র, সে খুব বলছে যে ওই সমস্ত কোনো ব্যাপার না, যেটা অজিতেশবাবু বলতেন যে থিয়েটারে তুমি একজন ভাঁড়, তুমি অমুক তমুক ওতা। কিন্তু সেদিন ছিল, আজ থেকে 60 বছর আগে হয়তো ছিল, গিরিশবাবুর আমলে অবশ্যই ছিল। মহিলাদের তো কোনো মূল্যই ছিল না। তিরস্কার, পুরস্কার, কলঙ্ক, কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ, রঙ্গভূমি ভালোবাসি, হৃদয়ে স্বাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। এটা গিরিশবাবুর আমলে ছিল, কিন্তু আজকের দিনে সেটা নেই। আজকের দিনে সেটা নেই। তুমি আজকে দেখো, আজকে থিয়েটারে যারা কাজ করছে, দেবশঙ্কর হালদার বলো, গৌতম হালদার বলো, বা রজতাবও এখন প্রচুর নাটক করে, আমার এরা সবাই খুব প্রিয়। আমি খরাজকে খুব অভিনেতা হিসেবে খুব বড় মাপের বলে মনে করি। খরাজের অনেকগুলো ট্যালেন্ট। খরাজ ডাবিং করে জীবনটাকে চালিয়েছে দীর্ঘদিন, তখনও ভালো পাঠ পাচ্ছিল না। ওই রকম যা হয় আর কি, যতক্ষণ না শাশ্বত চ্যাটার্জি কি এর আগে বব বিশ্বাসের আগে অভিনেতা ছিল না, অভিনেতা হিসেবে শাশ্বত চ্যাটার্জির স্ট্যাম্প পড়লো বব বিশ্বাসে এসে, তার আগে পর্যন্ত তো ছিলই।
ঋত্বিক কি শব্দের আগে ভালো অভিনেতা ছিল না? শব্দ এসে ঋত্বিক নোটিসড হলো। তো সেই কারণে আমার যেটা মনে হয় যে এরা প্রত্যেকেই খুব ট্যালেন্ট, একটা সুযোগ, একটা জায়গা পাওয়ার দরকার ছিল। এই কারণে থিয়েটারের ক্ষেত্রে যেটা ওই সময় যেটা ছিল আর আজকে যেটা, সেটা কিন্তু পাল্টে গেছে। আজকে একজন মানুষ অকপটে, হ্যাঁ সবাই পারে না, দেবশঙ্কর পেরেছে, অকপটে থিয়েটার করেই জীবন কাটিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা ভাবা যায় না। আমরা একটা সময়, আমাদের সময় আমরা বলতাম থিয়েটার করে অন্ততপক্ষে সংসার করো না, ওই ছন্নছাড়া জীবন কাটাও যদি তাহলে ঠিক আছে, সংসার করতে গেলে অন্য কিছু করো, ওই আমি যেটা ভেবেছিলাম মাস্টারি করব আর থিয়েটার করব, সেই রকম আর কি। তো আজকের দিনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ, এটাও গিরিশবাবুর কথা। একদম। লোকে বলে অভিনয় নিন্দনীয় নয়। একটা সময় এটা প্রচলিত ছিল, যাত্রা করা খাতরা। তো সেই পর্যায় থেকে আমার শুরুটা যদি সেখান থেকেই শুরু। তথাপি এই যে অভিনয় করার জায়গা, কোথাও গিয়ে এই যে মানুষের জীবন, আপনি যাদের সঙ্গে এই আপনার একলা ঘরে যারা থাকেন আপনাকে ঘিরে, তাদের জীবন তো আপনাদের ভীষণ প্রভাব ফেলে। মানে ধরুন গুরুদেবের সারা জীবনের কষ্ট পাওয়া এবং ওই সাফল্য, পাহাড় প্রমাণ সাফল্যের পরও তিনি অজর ধারায় কাঁদছেন বুদ্ধগয়ায় গিয়ে, এই জায়গাগুলো যদি কিছু কিছু বলেন আমাদেরকে। হ্যাঁ, আসলে কি জানো, এই যে তুমি আমার বাড়িতে যে ছবিগুলো দেখছো, হয়তো আরো অনেককে আমি ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সবার ছবি তো আর এভাবে টানা যায় না। মূল ব্যাপারটা হচ্ছে সকালবেলা উঠে আমি জাস্ট একবার শুধু এইগুলো এরকমভাবে রাউন্ড দিয়ে ঘুরে যাই, আর কিছু নয়। উত্তম কুমারের পাশে সত্যজিৎ রায় আছে একটাই কারণে, দুজনই লড়াই করেছেন। সত্যজিৎও লড়াই করেছেন, আর সত্যজিৎ সম্বন্ধে বলতে গেলে তো অনেকক্ষণ ধরে বলা যায়। উত্তমবাবু লড়াই করেছেন না, সত্যজিৎ বাবুর সাথে আমার সাক্ষাৎ হয়নি। আমি বিশ্বকাপ লেফট রাইট রোডে গিয়েছিলাম ওনার মৃত্যুর পরে একটা অনুষ্ঠান করব বলে, ওই যেটা বললাম, আমি একটা অনুষ্ঠান করেছিলাম আমরা মস্তন্দপুরে, 3 পুরুষ নাম দিয়ে, একদিন উপেন্দ্র কিশোর, একদিন সুকুমার, একদিন সত্যজিৎ। আমি বাবুদার কাছ থেকে, মানে সন্দীপ রায়ের কাছ থেকে, বাবুদার সাথে আমার যথেষ্ট আছে, সন্দীপ রায়ের কাছ থেকে একটা লেখা নিতে গিয়েছিলাম এবং বিজয় রায়ের একটা শুভেচ্ছা বাণী নিতে গিয়েছিলাম আমাদের ওই পত্রিকার জন্যে, সেটা ওনারা দিয়েছিলেন। সেই সূত্রে আমি বিশাল ফ্লরিডায় গিয়েছিলাম এবং পরে আমি জন্মদিন উপলক্ষে গিয়েছি, পরে মানে 2রা মেতে আমি গিয়েছি ওনার ঘরটরগুলো দেখার জন্যে, সেটাও গিয়েছি। আর রায়বাড়ি সম্বন্ধে ভাবা যায় না, এবং ওই লেগাসিটা না আজও ওরা বজায় রেখেছে। ওইটা আর্য, ওই বাবুদাকে বলবো যে উনি যে ওই রায়বংশের সন্তান, সেটাকে সুন্দরভাবে বজায় রেখেছেন। নিপাট একজন ভালো মানুষ। আমার দেখা আর একজন ভালো মানুষ হচ্ছে সন্দীপ রায়, নিপাট একজন ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি কিছুদিন আগে সুকুমার রায়ের উপরে একটা অনুষ্ঠান ছিল গুসকরাতে, তো বাবুদার আমি এক গাড়িতে করে গিয়েছিলাম। তো বাবুদাকে বললাম আমি ওই লেখাটা দেখতে চাই রবীন্দ্রনাথের। বলছে কোনটা? বললাম যেটা অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন, হ্যাঁ, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, দূর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো এই লেখাটা উনি লিখে দিয়েছিলেন 7 বছরের সত্যজিৎকে শান্তিনিকেতনে। গিয়েছিলেন সত্যজিৎ, সুকুমার রায়ের প্ল্যানচেটে সুকুমার রায় এসেছিলেন। আসার পরে রবীন্দ্রনাথকে বললেন আমার ছেলেকে আপনার আশ্রমে নিয়ে নিন, ওর মা যদি রাজি হয়। রবীন্দ্রনাথ বললেন, তার উত্তরে বললেন তাকে বলুন আমার কথা। সুপ্রভাদাকে টেলিগ্রাম করে রবীন্দ্রনাথ বললেন সুপ্রভাদেবী সত্যজিৎকে নিয়ে 28 সালে 21 জন্ম, হ্যাঁ 28 সালে উনি গেলেন, গিয়ে বললেন যে ও তো এখন ছোট আর আমার একমাত্র সন্তান, ইন্টারমিডিয়েট পাস করার পরে আমাকে পাঠিয়ে দেবো। সেই মতো সত্যজিৎ 1940 জুলাইতে এসেছিলেন এবং 42 ডিসেম্বরে জাপানি বোমা পড়ছে, মা ভয়ে ছেলেকে ডেকে নিয়েছিলেন, চলে গিয়েছিলেন। কিন্তু ওই যে প্রথম 7 বছরের সত্যজিৎ গেলেন, তখন অটোগ্রাফের খাতাটা রবীন্দ্রনাথকে এগিয়ে দিয়ে বলেছিলেন যে অটোগ্রাফ প্লিজ। তো রবীন্দ্রনাথ বললেন যে ঠিক আছে রেখে দিচ্ছি, পরে লিখে দেবো বলে রবীন্দ্রনাথ রেখে দিলেন। পরের দিন যখন আসবেন ওনারা, তখন রবীন্দ্রনাথ হাতে দিয়ে বললেন যে একটা কবিতা লিখে দিলাম, বড় হলে বুঝতে পারবে।
বড় হলে বুঝতে পারবে। সেই কবিতাটা তার বাবুদাকে আমি বলতে চেয়েছিলাম যে ওইটা আমি লেখাটা দেখতে চাই, হাতের লেখাটা, গুরুদেবের ওই হাতের লেখাটা দেখতে চাই। এমনিতে দেখি কিন্তু ওটা তো আমি কাঁচা দেখবো, ছাপার অক্ষরে জেরক্স নয়, হ্যাঁ জেরক্স নয়। বাবুদা বললো হ্যাঁ নিশ্চয়ই, বাবুদা যেরকম বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসগুলো একদম একদম একদম। তবে হ্যাঁ ইন্ডাস্ট্রিতে আরও যে দেখো আমি ব্যক্তিগতভাবে ঋত্বিক মৃণাল সত্যজিৎ নিয়ে যেটা বলে লোকে, তার বাইরেও যে প্রচুর মানুষ আছেন তাদের নাম উচ্চারণ করতে একটু সময় লাগে, সেটা আমার একটু কষ্ট হয়। যেমন অজয় কর, বিমল রায়, তরুণ মজুমদার, তপন সিনহা, এরা নেই কেন? অরবিন্দ মুখোপাধ্যায়, অগ্নিশ্বর, ধন্যী মেয়ে, কি প্যারালেলি দেখো, একটা যে লোকটা ধন্যী মেয়ে বানাচ্ছে সেই লোকটা অগ্নিশ্বর তৈরি করছে। আরে বাপ রে বাপ, কি অসাধারণ। তো সেইটা আমার একটা মনে হয় পরবর্তীকালে অগ্রদূত তপন বাবুকে আজব গায়ের আজব কথা ভেঙ্কটেশ ফিল্মসে, তখন আমি ওদের সাথেই আছি। তো আমি প্রথম দিনের শুটিং পিন ড্রপ সাইলেন্ট দেখলাম, তো খুব ভালো লাগলো। ব্রেক নিয়ম করে ব্রেক, তরুণবাবু যেমন, তনুবাবু একই জিনিস বলছি, তনুবাবুর গল্প। তো ব্রেক দিলেন, আমি বাইরে এলেন তপনবাবু, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আপনাকে একটা প্রণাম করব। তখন ও ইতস্তত হয়ে গেলেন, কারণ আমার মনে হয়েছিল ওই মানুষটার পায়ের ধুলোটা নেওয়া উচিত, আর কিচ্ছু না, এ আর পাবো না। আমি মেয়ালদার সাথে আমার খুব ভালো একটা ইয়ে হয়েছিল, সেটাও কৌশিক গাঙ্গুলি সূত্রে। শব্দ দেখতে এসেছিলেন মেয়ালদার নন্দনে। তো কৌশিক বলল, শ্যামলদা আমি তো কলকাতায় নেই, মেয়ালদাকে বললাম ডিভিডি পাঠিয়ে দিচ্ছি, উনি রাজি নন, না আমি বড় পর্দায় দেখবো শব্দ, তো তুমি যাবে? হ্যাঁ নিশ্চয়ই যাবো, কারণ শব্দ, আমি তখন রোজভ্যালি ফিল্মসের হেড, তো শব্দ আমাদেরই ছবি। তো আমি বললাম নিশ্চয়ই যাবো। আমি এলাম, মেয়ালদার সাথে আলাপ, শব্দ দেখলেন, দেখে নন্দনে বাইরে বেরিয়ে চা খাবেন, ভিতরে অফিসে নিয়ে গিয়ে বসলাম, মৃণালদার সাথে 1 ঘন্টা ধরে গল্প করলাম। আমার মনে হলো মৃণালদার সাথে আমার ডেইলি বোধহয় ফোনে কথোপকথন হয়। পরের দিন কৌশিক আমাকে বললো তোমাকে খুব ভালো লেগেছে, তোমার কথা মৃণালদা বলছিল। হ্যাঁ ওই দিন আমি মৃণালদার সাথে বসে 1 ঘন্টা ধরে বিভিন্ন বিষয়, সিনেমা টিনেমা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। তনুবাবুর সাথে আমি 2টো ছবিতে ছিলাম, একটা চাঁদের বাড়ি, একটা ভালোবাসার অনেক নাম। অভিনেতা হিসেবে নয়, প্রোডাকশনে আমি ছিলাম। আমি মানুষটাকে দেখেছি, আমার বরাবরই শ্রদ্ধার মানুষ তরুণ মজুমদার, আর এই পাশাপাশি থাকতে চেয়েছিলাম ওই কারণে। যেমন আজকের দিন আমি কৌশিকের পাশে থাকতে চাই, গৌতম ঘোষের পাশে থাকতে চাই, মানে পাশে মানে কি, ওরা যখন কাজ করবে বসে থাকতে চাই। আমি একটু যদি ব্যাখ্যা করে বলি, সঙ্গটা পেতে চাই একদম। আমার আর কিছু নয়, গৌতমদার সাথে হয়তো একটা কাজ করব, কৌশিকের সাথেও করব, কিন্তু আমি অন্য কিচ্ছু নয়। আমার লোভ হচ্ছে প্রতিনিয়ত ওদের সাথে বিচরণ করা, ওদের পাশে বসে থাকা, ওইটাকে ওদের কাছ থেকে পাওয়া, যেটা আগেকার দিনে সত্যজিৎ বা ঋত্বিক ঘটক বা মেয়ালদার কাছ থেকে লোকে আশা করতো। আজকে তো ওদেরকে পাবো না, এদেরকে পেয়েছি। ঋতুপর্ণ ঘোষ, আমি ছিলাম ওর সাথে কয়েকটা, চোখের বালি এবং রেনকোট, 2টোর ক্ষেত্রে ভীষণ ভালোবাসতো আমাকে, ভীষণ, যদি একটা দুটো অভিজ্ঞতার কথা একটু যদি বলেন। ভীষণ ভালোবাসতো আমাকে ঋতু, মানে চোখের বালির সময়টা দীর্ঘদিন ধরে আমরা একসাথে বসেছি। সবচেয়ে বড় কথা আপনাকে এখানে বলি, কারণ আপনার বলবার সুবিধার জন্য, পড়াশোনাটা তো অসাধারণ। রবীন্দ্রনাথ নিয়ে আমি একটা লেখা লিখলাম, কাদম্বরী এবং মৃণালিনী। আমার একটা অদ্ভুত ভাবনা এসেছিল যে রবীন্দ্রনাথ প্ল্যানচেট করতেন, প্ল্যানচেটে কে আসবেন না আসবেন তো জানতেন না, একই সাথে কাদম্বরী এবং মৃণালিনী এসে গেছে, তাহলে কি হতে পারে। তার উপরে আমি একটা শ্রুতি নাটক গোছের সাজালাম, 8 ঘন্টার মতো হবে, 25 মিনিট হবে, দুজনেরই কথোপকথন দিয়ে। একজন অভিমান, হ্যাঁ একজন না, রবীন্দ্রনাথ আছেন, একজন অভিমান, কাদম্বরী অভিমান রবীন্দ্রনাথের উপরে, যে আমি কি শুধুমাত্র তোমার প্রেমিকা হয়েই মানুষের কাছে স্থান পেয়ে গেলাম, আর আমার কোনো ভূমিকা নেই তোমার জীবনে। আর একজন হচ্ছে অনুরাগ, সেটা হচ্ছে মৃণালিনী, কিচ্ছু না, সে ভালোবাসতে এসছে। মৃণালিনী, কাদম্বরী চলে গেল, মৃণালিনী চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। কাদম্বরী কাঁদতে কাঁদতে চলে যাওয়ার পরে মৃণালিনী, রবীন্দ্রনাথ যখন বললেন বৌঠান একটা গান শোনাবে,
মৃণালিনী তখন প্রথম স্বর দিলেন, চলে গেছেন। রবীন্দ্রনাথ চমকে উঠলেন, কি, কার কণ্ঠস্বর এটা? তারপরে এতক্ষণ ধরে মৃণালিনী ছিলেন, কিচ্ছু বলেন। তাহলে তুমি সাড়া দাওনি কেন? তোমাদের কথা শুনছিলাম। তুমিও কি কিছু বলতে চাও? কিছু বলতে চাও মানে এতক্ষণ কাদম্বরী তো রবীন্দ্রনাথকে পুরোপুরি করে দিয়ে গেল, মানে একেবারে বিদ্ধ করে দিয়ে গেল, যে তুমি কেন তোমার দাদার সাথে, নতুন দাদার সাথে সম্পর্ক রাখলে না, তুমি কেন এটা করলে না, তুমি কেন ওটা করলে না, তুমি সারা জীবন ধরে নিজের কথা বললে, আমাকে তো কোথাও কোনো স্থান দিলে না, এই সমস্ত অনেক কিছু লেখা আছে। সবটাই আমার কল্পনা নয়, সবটাই ওই রকমভাবে সাজানো। তখন উনি বললেন যে আমি শুনছিলাম তোমার কথা। তাই বললেন, তুমিও কি আমাকে বিদ্ধ করতে এসছো? এইটাই হচ্ছে অনিচ্ছুরিতভাবে বলছিলেন। তার উত্তরে মৃণালিনী বললেন, না, মৃণালিনী ভালোবাসার কথা বললেন। দুটো আলাদা, একটা অভিমান, একটা অনুরাগ, এই দুটো মিলিয়ে আমার ওই স্মৃতি নাটকটা। তা আমি ইয়েকে বললাম, ফোন করলাম, আমি ঋতুদাই বলতাম ওকে। আর ঋতুদা, হ্যাঁ শ্যামলদা বলো, আমি তোমাকে কিছু শোনাতে চাই, কবে শুনবে? তো বললো, আমার এইটা ডাবিং চলছে মৃত্যুর কিছুদিন আগে, মানে বেশি দিনের, 2013 সালে, হ্যাঁ, তার জাস্ট হয়তো এটা 20-22 দিন আগে। তো বললো যে কবে শুনবে? তো বললো অমুক দিন অমুক সময়। ওর টাইম মানে তো টাইম, সকাল 10টা মানে সকাল 10টা। আমি নাগের বাজার থেকে একদম স্ট্রেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে লেট না হয়। আর ও একেবারে ফিট ফাট হয়ে এসি চালিয়ে, ডাবল এসি চালিয়ে ঘরে বসে আছে, আমার কাছ থেকে সবটাই শুনলো, একদম নীরবে শুনলো। ছোটোখাটো 2-4টে টিপসও দিয়েছিল, কারণ আমার মনে হয়েছিল ও ছাড়া আমার শোনানোর মতো আর কেউ নেই। আপনি রবীন্দ্রনাথ নিয়ে পড়াশোনার কথা বলেন, তার মহাভারত নিয়ে পড়াশোনা বিশাল বিশাল বিশাল। আরেকজন কথায় কথায় মনে এলো, আরেকজন মানুষকে আমি অসাধারণ, মানে অসম্ভব শ্রদ্ধা করি, মিঠুন চক্রবর্তী। এই জায়গাটা আসার কথা বলুন, আপনি তো কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছি, কয়েকটা ছবিতে কাজ করেছি। প্রথম ছবি হচ্ছে কুলি, সেটা আমার একটা অসাধারণ চরিত্র, বাংলার কিংবদন্তিদের মধ্যে একজন মিঠুন চক্রবর্তী। আমি প্রচন্ড শ্রদ্ধা করি মানুষটাকে, স্টিল নাও। ওই রকম মানুষ, মানে ওই আবার লড়াইয়ের কথা আসে, ওই লড়াইয়ের জন্যে এবং মানুষটার জন্যে ওই রকম একটা অকৃত্রিম মানুষ আমার কাছে। লোকে যে যা বললো কিচ্ছু যায় আসে না আমার। আমি মিঠুন চক্রবর্তীকে মন থেকে প্রচণ্ড শ্রদ্ধা করি। আমার সাথে প্রথম আলাপ হচ্ছে কুলি ছবিতে, স্বপন শাহ, কুলি, মাইসোর থেকে বোধহয় এনকে সলিল ফোন করলো, স্বপনদাকে ধরিয়ে দিল। স্বপনদা বললো একটা চরিত্র বেরিয়েছে, ডক্টর সুনীল ছিলেন ছবির প্রডিউসার, আপনাকে কালকে আসতে হবে। স্বপনদা বলেছেন কালকে আসতে হবে, কালকেই শুটিং। কালকে আসতে হবে? ডক্টর সুনীল সঙ্গে সঙ্গে বললো, দাদা আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি। তখন তো ওইরকম ওই মোবাইলে পাঠানোর এই সমস্ত অতটা অ্যাডভান্স হয়নি। রাত্রিবেলা আমার কাছে টিকিট চলে এলো, এয়ারপোর্টের ব্যাঙ্গালোরে চলে এলো। আমি সকালবেলা খুব সকালের ধরে চলে গেলাম, কারণ পরের দিনেই শুটিং যেহেতু, সেই জন্য আমি সকালে যে ফ্লাইট বলেছে সেই ফ্লাইটেই চলে গেলাম। ওদের ব্যবস্থা ছিল এয়ারপোর্টে গাড়ি, সেই গাড়ি করে আমি জুন মাস, আমার বেশ মনে আছে জুন মাস, কারণ হালকা হিমেল হাওয়া বইছে, অ্যাম্বাসেডার গাড়ি ছিল, সেই গাড়িতে আমি যাচ্ছি, হালকা হিমেল হাওয়া বইছে। তো ওয়েদারটা দারুণ ছিল। আমি গিয়ে পৌঁছলাম, সরাসরি সেটে গিয়ে পৌঁছলাম। স্বপনদা আমাকে বলে দিল কি হবে না হবে, পোশাক আশাক সমস্ত কিছু রেডি। আমি একটা রোল করছিলাম, মানে খুব বড় লোক টাইপের একটা কোম্পানির মালিক, যে মিঠুন চক্রবর্তীকে হেল্প করবে। মিঠুনদার সাথে আমার প্রথম সিন, এবং আমার সব সিনগুলোই মিঠুনদার সাথেই ছিল। তো আমার ব্যক্তিগতভাবে কোনো কালেই একটা জিনিস হয় না, সেটা হচ্ছে আমার সামনে কে আছে। আমার এটা কোনোদিন হয় না, অনেকে বলেন শুনেছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনোদিন হয় না আমার সামনে কে আছে। কেন, ওই মানুষটাও মিঠুন চক্রবর্তী নয়, আমিও শ্যামল দত্ত নই। ওই মানুষটি একটা চরিত্র, আমি একটা চরিত্র। উনি ওনার চরিত্র সঠিকভাবে করবেন, আমি আমার চরিত্র সঠিকভাবে করব। সেটা অমিতাভ বচ্চনও যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, তাতেও আমার কোনো রকম ভ্রুক্ষেপ নেই, আমি আমার কাজটা সঠিকভাবে করব। মিঠুনদার সাথে আমার ফার্স্ট শট, তো তার আগে পর্যন্ত আমরা জাস্ট একটা রিহার্সাল করে নিয়েছি এবং ফার্স্ট শটটা ওকে হয়ে গেছে।
স্বপনদা ওকে করে দিয়েছেন, আমি এসে বসলাম, মিঠুনদা এসে বসলো, আমি এসে বসলাম, বসার পরে আমি বললাম দাদা ঠিক আছে। এইবার মিঠুনদা যেভাবে আমার সাথে শুরু করলো, আমার মনে হলো লোকটার সাথে আমার দীর্ঘদিনের আলাপ। আরে ফার্স্ট ক্লাস শ্যামলদা দিয়ে শুরু করলো, শ্যামলদা ফার্স্ট ক্লাস অমুক তমুক, হ্যাঁ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। আমি না মানে ভালোবেসে ফেললাম মানুষটাকে চূড়ান্তভাবে। আর এই ভালোবাসা আমার উত্তরোত্তর বৃদ্ধি হলো পরপর কয়েকটা ছবিতে। এমএলএ ফার্স্ট আগস্টতে কাজ করলাম, মহাগুরুতে কাজ করলাম, ছোটো ছোটো মাস্তো ভাইতে কাজ করলাম। কাজ করার চাইতেই বড় হলো আড্ডাবাজিটা। আর একটা জিনিস আমি দেখেছি, জিৎ, মিঠুন চক্রবর্তী আর যিশু যদি কোনো জায়গায় এক জায়গায় থাকে, সেই সময় দেখেছিলাম, তাহলে সেই জায়গায় মানে চূড়ান্ত পর্যায়ে হইচই হয়ে যাবে। তিনজনেই একেবারে মজার এবং তিনজনই ভীষণ আনন্দ করতে ভালোবাসে। জিৎ যখন যুদ্ধ ছবি করছে তখন আমি ছবিতে কাজ করিনি, কিন্তু আমি গিয়েছিলাম। সেই সময় মিঠুনদা গোল হয়ে এরকমভাবে বসতো, 10 থেকে 12 জন পারিষদ মতো আমরা সব বসতাম। মিঠুনদা বলছে, আমরা শুনছি, আড্ডা ইয়ার্কি মজা করছে। তারপরে শটে গিয়ে যখন লোকটা দাঁড়াচ্ছে, সম্পূর্ণ একটা আলাদা মানুষ। এখানে মজা করছে, ওখানে গিয়ে একটা সিরিয়াস পুলিশ অফিসারের চরিত্র করছে, সম্পূর্ণ আলাদা মানুষ। সেইটা আমার ভীষণভাবে আমাকে টেনেছিল। এবং সম্প্রতি আমি মিঠুনদার সাথে দেখা করলাম, শাস্ত্রী ছবির শুটিংয়ে এসেছিল ভারতলক্ষ্মীতে। আমি অপুর কাছ থেকে খবর পেলাম, মানে শাশ্বত চ্যাটার্জি, ও আমার এখানে এসেছিল, কথায় কথা বললো কালকে শুটিং আছে। আমি বললাম কে আছে? বললো মিঠুনদা আছে। মিঠুনদা কলকাতায়? আমি যাবো। 10 বছর পরে মিঠুন চক্রবর্তীর সাথে আমার দেখা হচ্ছে, ধরে নাও অন্তত 10 বছর পরে। মিঠুনদা মেকআপ ম্যান প্রদ্যুতের সাথে দেখা হলো। আমি বললাম দাদা কোথায়? বললো মেকআপ ম্যানে, গিয়ে বল যে আমি এসছি। মিঠুনদা খবর দিল, শ্যামলদাকে বলো 10 মিনিট পরে আসতে, আমি মেকআপটা শেষ করে নিই। 10 মিনিট পরে আমি মেকআপ রুমে ডাকলো আমাকে, গেলাম। 45 মিনিট ধরে মিঠুনদা আর আমি, আর কেউ নেই। আমার মনে হলো আমার নিয়মিত কথাবার্তা হয় লোকটার সাথে। এই জন্যে আমি মিঠুন চক্রবর্তী আমার কাছে একটা অন্য মানুষ। যেটা যে ভালোবাসাটা, হ্যাঁ আমি জিতের সাথেও আমার যথেষ্ট ভালো ওই বন্ধুত্বই বলবো আর কি, বা দেবের সাথেও। আজকাল তারা দুজনেই নিজেদের মতো করে ব্যস্ত, কিন্তু দেখা সাক্ষাৎ হলে সেই পুরনো দিনগুলো ফিরে পাই, যেটা মিঠুনদার কাছ থেকে কিছুদিন আগে ফিরে পেলাম, সেটা পাই। মানে আমাদের সত্যি সত্যি ইচ্ছে করছে না যে এই এই আড্ডাটাকে থামাই, কিন্তু থামতে তো হবে। হ্যাঁ, সময় একটা বড় বালাই আমাদের কাছে। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যে সময় তো আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন। আপনি ব্যবসার কথা বললেন, এবং আপনি সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি অন্যান্য জীবনটাও দেখেছেন। সময় একটা বিরাট মূলধন। সময় কোথায় লগ্নি করব, এটার উপর আমার ফলাফলটা নির্ভর করে। যদিও মা ফালিশু কথা আছে, তবুও বলবো, আমরা যারা নতুন আসছি এই জগতের সঙ্গে, এই জগতের গ্ল্যামার দেখে, চাকচিক্য দেখে, তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে সময়টাকে সঠিকভাবে লগ্নি করব যদি একটা বার্তা দেন? কারণ আমি এই কারণে এই প্রশ্ন করলাম, আপনি একটা সেতুবন্ধের মতন কাজ করেছেন। আপনি অজিতেশ বন্দ্যোপাধ্যায় দেখেছেন, আপনি এখনকার দেব দেখছেন, জিৎ দেখছেন, যিশু দেখছেন, এই যে পুরো জনারটা দেখেছেন, আপনি একটা যুগ পরিবর্তন দেখেছেন, এবং আপনি এখনকার আমাদেরকেও দেখছেন। কি বলবেন? আমি নতুনদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে, অনেকেই বলে থাকেন যে আমি অনেক দূরে থাকি, গ্রামে থাকি। আজকের দিনে এটা কোনো বাধা নয়। নিজের ইচ্ছাটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে চেষ্টা করে যেতে হবে, এবং তার জন্যে নিজেকে সেই জায়গা থেকে সরে গেলে চলবে না। সেটাকে বুকে নিয়ে, আশ্রয় করে নিয়ে, সেই জায়গাতে যেখানে তুমি আছো সেখানেই নিজেকে তৈরি করো। নাটকের ক্ষেত্রে আমি যে গল্পটা এতক্ষণ ধরে বললাম, মস্তন্দপুর থেকে আমি শুরু করে আজকে কলকাতায় এসেছি। কলকাতায় যেটুকু যা কিছু করেছি না কেন, তাতে কোনো বাধা হয়নি। অতএব কেউ কোনোভাবেই এই কথা ভেবো না যে আমি অনেক দূরে থাকি, আমার কলকাতা ছাড়া, কলকাতায় না গেলে কিছু হবে না। কলকাতায় আসতে পারবে, কিন্তু ওই জায়গাতে প্রথমে নিজের বীজটাকে বপন করো, এটাই বলবো। নির্ভেজাল একটা আড্ডা, এবং সেটা বাঙালির জীবনের ধীরে ধীরে
যত চলে যাচ্ছে কিন্তু শেষ হইল না, শেষ ছোট গল্পের মতন এই আড্ডাটা থেকে যাচ্ছে। আজকে সত্যি সত্যি আপনার কাছে এসে আমরা সমৃদ্ধ হলাম, অন্তত আমি তো হলাম। দর্শকরা তাদের মতামত কমেন্টে জানাবেন। এইটুকু বলবো যে আপনি খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, হই হই করে বাঁচুন এবং শিল্পে বাঁচুন। আমি নজরুলের 4টে লাইন বলি তোমাদেরকে, ওই দিয়েই শেষ করব। কাজী সব্যসাচীর কণ্ঠে শুনেছিলাম, যেদিন শুনেছিলাম সেদিন যেন আমার জীবনের একটা দিক নির্ণয় হয়ে গিয়েছিল। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্যকান্তি, দাও গৃহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ও ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। আশা করি এরপর আর কোনো কথা বলা আমার অন্তত সাজে না। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আর অবশ্যই ভালোবাসুন। দেখা হবে অন্য কোনো ভাবে, অন্য কোনো জায়গায়। চোখ থাকুক সিটিজেন লাইভ। নমস্কার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।